ইকোনমিক জুলজি পিসিকালচার। ইকোনমিক জুলজি পিসিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4 বলছে ইনডিউসড ব্রিডিং মেথড অর দ্য প্রসেস অফ ইনডিউসড ব্রিডিং। ইনডিউসড ব্রিডিংয়ের মেথডটা বা এর প্রসেসটা আমরা এবার জেনে নেব। ফার্স্ট পয়েন্ট বলছে রেজিং অফ ব্রুড ফিশ। ফার্স্ট পয়েন্ট, এ গুড স্টক অফ ব্রুড ফিশেস ইজ দ্য প্রাইমারি নিড ফর এ সাকসেসফুল ফিশ সিড প্রোডাকশন প্রোগ্রাম। সাকসেসফুল ফিশ সিড প্রোডাকশন প্রোগ্রামের জন্য ব্রুড ফিশেসের গুড স্টক করাটা একটা প্রাথমিক প্রয়োজন। নেক্সট পয়েন্ট, ইট ইজ এসেনশিয়াল টু সিলেক্ট হেলদি ফিশেস অফ 1 to 2 কেজি। বলছে হেলদি ফিশেস সিলেকশন করাটা খুব প্রয়োজন, যাদের ওয়েট মোটামুটি 1 থেকে 2 কেজি মতন হবে। অ্যান্ড টু স্টক দেম ইন প্রপার ব্রুড ফিশ পন্ডস, এবং তাদেরকে প্রপার ব্রুড ফিশ পন্ডসে স্টক করা অ্যাটলিস্ট 5 to 6 months ইন অ্যাডভান্স অফ দ্য প্রপার ব্রিডিং সিজন। প্রপার যে ব্রিডিং সিজন তার থেকে 5 থেকে 6 মাস আগে কিন্তু এই ব্রুড ফিশদেরকে পন্ডের মধ্যে স্টক করতে হবে। তোমরা এখানে ব্রুড ফিশ পন্ডসের ছবি দেখতে পাচ্ছ, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট পয়েন্ট বলছে সিলেকশন অফ ম্যাচিওর ফিমেল অ্যান্ড মেল ফিশেস অ্যান্ড ফরমেশন অফ ব্রিডিং সেটস। বলছে ম্যাচিওর মেল এবং ফিমেল ফিশগুলোকে আগে সিলেকশন করতে হবে এবং তারপরে ব্রিডিং সেট তৈরি করতে হবে। ফার্স্ট পয়েন্ট বলছে মেল ফিশ সম্পর্কে, বলছে দ্য ইনার সাইডস অফ দ্য পেক্টোরাল ফিন ইজ রাফ টু টাচ। মানে কী করে সিলেকশন আমরা করতে পারবো এবং সেই মেল ফিশটা যে ভালো সেটা কী করে বুঝবো, তার জন্য ফার্স্টেই আমাদের মেল ফিশের কিছু ক্যারেক্টার জানা দরকার, এবং সেই ক্যারেক্টারগুলো যদি থাকে তখনই কিন্তু আমরা সেই মেল ফিশটাকে সিলেক্ট করবো ব্রিডিংয়ের জন্য। তো ফার্স্ট পয়েন্ট বলছে দ্য ইনার সাইডস অফ দ্য পেক্টোরাল ফিন ইজ রাফ টু টাচ। বলছে পেক্টোরাল ফিনের যে ইনার সাইড সেটা যদি টাচ করা হয় তখন সেটা রাফ ফিলিংস হবে, একটা খড়খড়ে একটা অমসৃণ একটা ফিলিংস হবে। নেক্সট পয়েন্ট বলছে অ্যাবডোমিন ইজ ন্যারো। মেল ফিশের যে অ্যাবডোমিন সেটা ন্যারো হয়ে থাকে। থার্ড পয়েন্ট, দ্য জেনিটাল রিজিয়ান ইজ হোয়াইটিশ ইন কালার। মেল ফিশের যে জেনিটাল রিজিয়ান সেটার কালারটা হচ্ছে হোয়াইটিশ। ফোর্থ পয়েন্ট, মিল্ট বা সিমেন উজেস আউট ওয়েন অ্যাবডোমিন ইজ গ্রেটলি প্রেসড। মানে সিমেন বলতে যে স্পার্মের কথাটাই বলছে, যে যখন অ্যাবডোমিনটাকে একদম খুব জোরে প্রেশার দেওয়া হয় তখনই কিন্তু সেই মিল্ট বা সিমেনটা উজেস আউট হয়, অর্থাৎ হচ্ছে বাইরে বেরিয়ে আসে। ফিমেল ফিশের ক্যারেক্টার বলছে দ্য পেক্টোরাল ফিন ইজ স্মুথ টু টাচ। বলছে ফিমেল ফিশের যে পেক্টোরাল ফিন সেটাকে যদি টাচ করা হয় তখন কিন্তু একটা স্মুথনেস পাওয়া যাবে। তারপরে বলছে সেকেন্ড পয়েন্টে অ্যাবডোমিন ইজ সোলেন অ্যান্ড সফট। ফিমেল ফিশের যে অ্যাবডোমিন সেটা সোলেন থাকে এবং সেটা খুব সফট থাকে। থার্ড পয়েন্ট বলছে দ্য জেনিটাল রিজিয়ান ইজ পিঙ্কিশ ইন কালার। বলছে ফিমেল ফিশের যে জেনিটাল রিজিয়ান সেটা কিন্তু পিঙ্কিশ কালার হয়ে থাকে। ফোর্থ পয়েন্ট বলছে এগস আর রিলিজড ডিউ টু সিমিলার প্রেশার। বলছে হালকা প্রেশার দিলেই কিন্তু এই ফিমেল ফিশের থেকে এগটা রিলিজ করে, যেটা হচ্ছে মেল ফিশের ক্ষেত্রে খুব জোরে প্রেশার দিলে তবে কিন্তু সিমেন্টটা বাইরে বেরিয়ে আসে। এরপরে আমরা নেক্সট পয়েন্ট চলে আসবো কালেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ ফিশ পিটুইটারি গ্ল্যান্ড। বলছে ফিশের যে পিটুইটারি গ্ল্যান্ড সেটা কী করে আমরা কালেক্ট করবো এবং কী করে প্রিজার্ভ করবো সেই পদ্ধতি আমরা এবার দেখে নেব। বলছে দ্য পিটুইটারি গ্ল্যান্ডস অফ ফ্রেশ ম্যাচিওর ফিশেস আর জেনারেলি ইউজড ফর ফিশ ব্রিডিং পারপাস। বলছে পিটুইটারি গ্ল্যান্ড ইউজ করা হয়ে থাকে এই ব্রিডিং পারপাসের জন্য পিটুইটারি গ্ল্যান্ডটা, এবং সেটা ফ্রেশ ম্যাচিওর ফিশেসের থেকেই কিন্তু পাওয়া যায়। তারপরে বলছে হাউএভার glands can also be collected from fishes properly conserved in ice for 8 to 10 hours. বলছে যে এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে বলছে এই পিটুইটারি গ্ল্যান্ড ফ্রেশ ম্যাচিওর ফিশেসের যে কালেক্ট করা হবে সেটাকে কিন্তু বরফে 8 থেকে 10 ঘন্টার মতন যদি রাখা হয় তাহলে কিন্তু ততক্ষণ অবধি সেই পিটুইটারি গ্ল্যান্ডটা ভালো থাকে। এরপরে বলছে যে কমন কার্প ইজ ভেরি গুড ফিশ ফর কালেক্টিং গ্ল্যান্ডস অ্যাজ দে আর চিপ অ্যান্ড আর ম্যাচিওর অলমোস্ট থ্রু আউট দ্য ইয়ার। বলছে যে কমন কার্পগুলো হয়ে থাকে তাই সেগুলো কিন্তু ভালো মাছ, কারণ হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ডটা কালেকশন করার জন্য, কারণ এদের মোটামুটি দামটাও কম হয়ে থাকে এবং সারা বছর ধরেই এরা ম্যাচিওর হতে থাকে। কোনো এরকম নির্দিষ্ট কোনো সিজন নেই যে এই টাইমে এদের ম্যাচিওর হিসেবে পাওয়া যাবে, তো এই টাইমে এদেরকে কালেক্ট করতে হবে পিটুইটারি গ্ল্যান্ড কালেকশনের জন্য।
নেক্সট পয়েন্ট বলছে বোথ মেল অ্যান্ড ফিমেল ফিশেস মে বি ইউজড অ্যাজ ডোনার। মেল ফিশকেও আমরা ইউজ করতে পারি ডোনার হিসেবে এবং ফিমেল ফিশকেও ইউজ করতে পারি। এমন কোনো ব্যাপার নেই যে মেল ফিশকেই পার্টিকুলারলি ইউজ করতে হবে পিটুইটারি গ্ল্যান্ড কালেকশনের জন্য বা ফিমেল ফিশকেই পার্টিকুলারলি ইউজ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কালেকশন অফ পিটুইটারি গ্ল্যান্ডের ছবি। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদেরকে প্রত্যেক সময় বলে থাকি যে জুলজিতে তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে যত বেশি সম্ভব ছবি দেওয়া। এর জন্য তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ছবিগুলি আঁকা প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা খুব বেশি সংখ্যায় প্র্যাকটিস করো তখন কি হবে, তোমরা খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে সুন্দর করে ছবিটি আঁকতে পারবে। নেক্সট পয়েন্ট বলছে দ্য পিটুইটারি গ্ল্যান্ডস আর কালেক্টেড কেয়ারফুলি। এই পিটুইটারি গ্ল্যান্ডসগুলো খুব কেয়ারফুলি কালেক্ট করতে হবে অ্যান্ড পুট ইন অ্যাবসোলিউট অ্যালকোহল ফর ইনিশিয়াল ওয়াশিং, এবং সেটাকে কিন্তু অ্যাবসোলিউট অ্যালকোহলের মধ্যে রাখতে হবে ইনিশিয়াল ওয়াশিংয়ের জন্য। অ্যান্ড ল্যাটার স্টোরড ইন এ কুল প্লেস, এবং তারপরে একটা কুল প্লেসে সেটাকে স্টোর করে রাখতে হবে। অর রেফ্রিজারেটর, বা আমরা সেটাকে রেফ্রিজারেটরেও রাখতে পারি। ইনসাইড এয়ার টাইট কালার্ড গ্লাস বটলস ইন অ্যাবসোলিউট অ্যালকোহল টু রিমুভ ওয়াটার অ্যান্ড ফ্যাট ফ্রম দ্য গ্ল্যান্ড। এবং যে কন্টেইনারে রাখবো সেটা অবশ্যই এয়ার টাইট হতে হবে এবং সেই যে গ্লাস বটলসটা সেটা কালার্ড হতে হবে এবং সেটাতে কিন্তু অ্যাবসোলিউট অ্যালকোহল থাকতে হবে। অ্যাবসোলিউট অ্যালকোহলে এই জন্যই পিটুইটারি গ্ল্যান্ডটাকে রাখা হবে যাতে করে সেই পিটুইটারি গ্ল্যান্ডটার মধ্যে যে মিনিমাম পরিমাণ ওয়াটারটাও আছে এবং যে ফ্যাটটা রয়েছে সেটা যাতে করে রিমুভ হয়ে যায় তার জন্য। নেক্সট পয়েন্ট বলছে দ্য পিটুইটারি হরমোনস আর নট সলিউবল ইন অ্যাবসোলিউট অ্যালকোহল। বলছে পিটুইটারি যে হরমোনটা আছে সেটা কিন্তু অ্যাবসোলিউট অ্যালকোহলের মধ্যে সলিউবল নয়, বাট হাইলি সলিউবল ইন ওয়াটার, কিন্তু সেটা কিন্তু জলের মধ্যে খুব অতি সহজে দ্রাব্য। তারপরে বলছে সো দ্য পিটুইটারি গ্ল্যান্ডস ওয়েন বিং কালেক্টেড শুড নট কাম ইন টাচ উইথ ওয়াটার। এর জন্য বলছে যে পিটুইটারি গ্ল্যান্ড যেটা কালেক্ট করা হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবেই যাতে করে জলের সঙ্গে সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পিটুইটারি এক্সট্র্যাক্ট রাখা হয়েছে অ্যাবসোলিউট অ্যালকোহলের মধ্যে। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট একটা স্পেশাল নোট হিসেবে আমরা দেখব কিছু হরমোন সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট বলছে যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, এর শর্ট ফর্ম হচ্ছে এইচসিজি। তোমাদের কোশ্চেন আসতেই পারে এইচসিজির ফুল ফর্ম লেখো, তো তোমরা তখন জেনে নেবে যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। বলছে কি এই হরমোনটা সম্পর্কে দেখে নিই আমরা। বলছে দিস হরমোন ইজ প্রডিউসড ইন দ্য প্লাসেন্টা অফ প্রেগনেন্ট ফিমেল। বলছে প্রেগনেন্ট যে ফিমেল তার প্লাসেন্টাতে কিন্তু এই হরমোনটা প্রডিউসড হয়ে থাকে। অ্যান্ড রিলিজড ফ্রম দ্য বডি অ্যালং উইথ ইউরিন, এবং শরীর থেকে নির্গত হয় কিসের মাধ্যমে, ইউরিনের সাথে অর্থাৎ মূত্রের সাথে। তারপরে বলছে দিস হ্যাজ ফাংশনাল সিমিলারিটিস উইথ পিটুইটারি এলএইচ। পিটুইটারি এলএইচের যে ফাংশনাল সিমিলারিটি আছে এরও কিন্তু ফাংশনাল সিমিলারিটিটা ওই রকমই। বলছে সেভারাল কমার্শিয়াল ফর্মস মার্কেট দ্য এক্সট্র্যাক্ট ফর ফিশ ব্রিডিং। বলছে যে এই যে সিক্রেশনটা সেটা কিন্তু ফিশ ব্রিডিংয়ের জন্য কমার্শিয়ালে মার্কেটে বিক্রি হয়ে থাকে। তারপরে বলছে যে প্রেগনেন্ট মেয়ার সিরাম গোনাডোট্রপিন, পিএমএসজি, প্রেগনেন্ট মেয়ার সিরাম গোনাডোট্রপিন। বলছে দিস ইজ অ্যানাদার হরমোন রিলিজড ফ্রম প্লাসেন্টা অ্যান্ড মে বি ইউজড ফর ইনডিউসড ব্রিডিং অফ ফিশেস। বলছে এটাও কিন্তু প্লাসেন্টা থেকে সিক্রেট হয়ে থাকে এবং এটাও কিন্তু ফিশেসের ব্রিডিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। নেক্সট বলছে লিউটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন, এলএইচআরএইচ, আরেকটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএইচ। বলছে দে আর অ্যানালগাস মে বি ইউজড ফর ইনডিউসড ব্রিডিং অফ ফিশেস। এদের যে অ্যানালগাসগুলো থাকে সেগুলো ইনডিউসড ব্রিডিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। তারপরে বলছে স্টেরয়েডস। বলছে লাইক ডিঅক্সিকর্টিকোস্টেরন অ্যাসিটেট, ডিওসিএ, তারপরে হাইড্রোকর্টিসন এটসেট্রা আর হেল্পফুল ফর ইনডিউসড ব্রিডিং। তাহলে ডিওসিএ এবং হচ্ছে হাইড্রোকর্টিসনও কিন্তু ইনডিউসড ব্রিডিংয়ের জন্য হেল্পফুল। তো আমাদের হরমোনগুলো সম্পর্কে জানা হলো। এবার আমরা দেখব যে হরমোন এক্সট্রাকশন ফ্রম পিটুইটারি গ্ল্যান্ড, কী করে পিটুইটারি গ্ল্যান্ডের থেকে হরমোন এক্সট্রাক্ট করা হয়ে থাকে। ফার্স্ট পয়েন্ট বলছে পিটুইটারি গ্ল্যান্ডস আর ক্রাশড ইন টিস্যু হোমোজেনাইজার উইথ 0.3% NaCl সলিউশন ইজ ডিস্টিলড ওয়াটার। বলছে যে পিটুইটারি গ্ল্যান্ডটাকে ক্রাশ করা হয়ে থাকে এবং 0.3% NaCl সলিউশন ডিস্টিল ওয়াটারে তার মধ্যে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটাকে ক্রাশ করা হয়। তারপরে বলছে দ্য ক্রাশড টিস্যু ইজ
centrifuged in a centrifuge machine for 5 minutes at 2000 rpm 2000 rpm এ 5 মিনিট ধরে কিন্তু এই ক্রাশড টিস্যুগুলোকে সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করা হয়। নেক্সট পয়েন্ট বলছে কন্টেইনিং হরমোন সলিউশন ইজ ইউজড ফর ইনজেকশন, এবং এই যে হরমোন সলিউশনটা তৈরি হয় সেটা কিন্তু ইনজেকশন হিসেবে ইউজ করা হয়ে থাকে। নর্মালি দ্য সলিউশন ইজ ইউজড উইথিন 90 মিনিটস বাট মে বি প্রিজার্ভড ফর এ ফিউ ডেজ ইন প্রপার কন্ডিশন। বলছে যে ন্যাচারালি কিন্তু যদি কোনো রকমভাবে প্রিজার্ভ করা না হয় তাহলে এই হরমোনটা কালেকশন করার 90 মিনিটের মধ্যে কিন্তু এটা পুশ করতে হবে, এবং প্রপার কন্ডিশনে যদি রাখা হয় তাহলে এটাকে কিছু দিনের জন্য প্রিজার্ভ করে রাখা সম্ভব। তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ যে সেন্ট্রিফিউগাল মেশিনে কী করে এই পিটুইটারি হরমোনটা কালেক্ট করা হচ্ছে। তোমরা এই ছবিটির একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলে আসবো ডিটারমিনেশন অফ পিটুইটারি ডোজ অ্যান্ড ইনজেকশন সিস্টেম। বলছে ডোসেজ অফ হরমোন ইজ ক্যালকুলেটেড অ্যাজ এমজি। বলছে যে এই যে হরমোনের ডোজটা সেটা এমজিতে ক্যালকুলেট করা হয়ে থাকে, এমজি অফ পিটুইটারি গ্ল্যান্ড এক্সট্র্যাক্ট পার কেজি বডি ওয়েট অফ দ্য ব্রুট ফিশ। বলছে হচ্ছে ব্রুট ফিশের পার কেজি বডি ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু এই কত মিলিগ্রাম হরমোন পুশ করা হবে, ইনজেক্ট করা হবে ব্রুট ফিশেসের বডিতে, সেটা কিন্তু ডিপেন্ড করে। বলছে দ্য ফিমেল ফিশেস আর জেনারেলি গিভেন 2 ইঞ্জেকশনস। ফিমেল ফিশদেরকে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে। দ্য ফার্স্ট ডোজ নোন অ্যাজ স্টিমুলেটিং ডোজ অর প্রিলিমিনারি ডোজ। ফার্স্ট যে ডোজটা দেওয়া হয় সেটাকে বলা থাকে যে স্টিমুলেটিং ডোজ বা প্রিলিমিনারি ডোজ ইজ অ্যাবাউট 2 to 3 mg পার কেজি অফ বডি ওয়েট। বডি ওয়েট অনুসারে 2 থেকে 3 মিলিগ্রাম। নেক্সট পয়েন্ট বলছে ইউজুয়ালি আফটার 6 hours এ সেকেন্ড ডোজ অর রিজলভিং ডোজ ইজ অ্যাপ্লাইড টু দ্য ফিমেল ফিশেস অ্যাট দ্য রেট অফ 5 to 8 mg পার কেজি বডি ওয়েট। বলছে এবং তারপরে 6 ঘন্টা বাদে একটা সেকেন্ড ডোজ দেওয়া হয় ফিমেল বডিতে, ফিমেল ব্রুট ফিশের বডিতে, এবং সেটাকে কিন্তু রিজলভিং ডোজ বলা হয়ে থাকে বা সেকেন্ড ডোজও আমরা বলতে পারি, এবং এটা পার কেজি বডি ওয়েট অনুসারে 5 থেকে 8 মিলিগ্রাম এই ইনজেকশনটা পুশ করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে মেল ফিশেসের ক্ষেত্রে দ্য মেল ফিশেস আর ইনজেক্টেড 1 সিঙ্গেল ডোজ। মেল ফিশের ক্ষেত্রে কিন্তু একটাই সিঙ্গেল ডোজ ইনজেক্ট করা হয়ে থাকে, এবং সেটাও কিন্তু ওই পার কেজি বডি ওয়েট অনুসারে 2 থেকে 3 ml মতন দেওয়া হয়। অ্যাট দ্য টাইম অফ সেকেন্ড ইনজেকশন টু দ্য ফিমেল ফিশ। কখন দেওয়া হয়? যখন হচ্ছে ফিমেল ফিশকে সেকেন্ড ইনজেকশন দেওয়া হয় ঠিক তখন কিন্তু মেল ফিশের ক্ষেত্রে এই প্রথম এবং শেষ একটাই ইনজেকশন এটা কিন্তু দেওয়া হয়ে থাকে। বলছে দ্য হরমোন ইজ ইনজেক্টেড নিয়ার দ্য টেইল রিজিয়ন অ্যাবভ দ্য ল্যাটারাল লাইন অফ দ্য ফিশ। ফিশের যে ল্যাটারাল লাইন আছে তার উপরে টেইল রিজিয়নে কিন্তু এই হরমোনটা ইনজেক্ট করা হয়ে থাকে। এই যে হরমোনটা ইনজেক্ট করা হচ্ছে তোমরা তার ছবি দেখতে পাচ্ছ, টেকনিক অফ ইনজেকশন এ ফিশ। তোমরা এই ছবিটির একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসবো হচ্ছে হ্যাপা প্রিপারেশন। কী করে হ্যাপা প্রিপেয়ার করতে হবে সেই স্টেজগুলো আমরা এবার জেনে নেব। বলছে দ্য মসকিউটো নেট লাইক স্ট্রাকচার্স মেড অফ নাইলন দিয়ে তৈরি মসকিউটো নেটের মতন স্ট্রাকচার দ্যাট আর ইউজড ফর ব্রিডিং, যেটা কিনা ব্রিডিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে, অ্যান্ড হ্যাচিং অফ কার্ভস, এবং কার্ভসের হ্যাচিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে, আর নোন অ্যাজ হ্যাপাস। তাদেরকে কিন্তু আমরা হ্যাপা হিসাবে চিনি। বলছে নেক্সট পয়েন্ট অন দ্য 4 corners অফ দ্য নেট দেয়ার আর 4 loops উইথ হুইচ দে আর টাইড টু 4 poles immersed in water। বলছে অন দ্য 4 corners অফ দ্য নেট, নেটের চারদিকে দেয়ার আর 4 loops, চারদিকে 4টা লুপ থাকে, উইথ হুইচ যেগুলোর সাথে দে আর টাইড এই নেটগুলোকে বাঁধা থাকে, টু 4 poles এই নেটগুলোকে আবার 4টে পোলের মাধ্যমে বাঁধা থাকে, এবং যেগুলো কিনা এই পোলগুলোকে ওই ওয়াটারের মধ্যে ইমার্সড করা হয়ে থাকে। বলছে হ্যাপাস আর 2 টাইপস, 2 ধরনের হ্যাপা দেখা যায়। একটা হচ্ছে ব্রিডিং হ্যাপা। তো ব্রিডিং হ্যাপা সম্পর্কে আমরা দেখে নেব। উইথিন দিস হ্যাপা ফিশেস স্পোর্ট অ্যান্ড ফিমেল লেজ এগস। এই হ্যাপাগুলোর মধ্যে ফিশেসরা স্পোর্ট করে থাকে এবং ফিমেলরা ডিম পেড়ে থাকে, অ্যান্ড দ্য মেল ডিসচার্জ দ্য স্পার্ম, এবং মেলরা কিন্তু স্পার্ম রিলিজ করে থাকে বা স্পার্ম ডিসচার্জ করে থাকে। নেক্সট পয়েন্ট বলছে ফার্টিলাইজেশন টেক্স প্লেস হেয়ার, এখানে ফার্টিলাইজেশন হয়ে থাকে, অ্যান্ড সো দ্য হ্যাপা ইজ নোন অ্যাজ ব্রিডিং হ্যাপা। এই জন্য কিন্তু এই হ্যাপাটাকে ব্রিডিং হ্যাপা বলা হয়ে থাকে। ইট মেজার্স অ্যাবাউট 2.5 মিটার ইন্টু 1.5 মিটার ইন্টু 1 মিটার। তোমরা এখানে ব্রিডিং হ্যাপার ছবি দেখতে পাচ্ছ, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও।
এবার আমরা চলে আসবো হ্যাচিং হ্যাপাতে। হ্যাচিং হ্যাপাতে বলছে ফার্টিলাইজড এগস ফ্রম ব্রিডিং হ্যাপা আর প্লেসড হেয়ার ফর হ্যাচিং। বলছে ফার্টিলাইজড এগসগুলোকে এই ব্রিডিং হ্যাপা থেকে ফার্টিলাইজড এগগুলোকে এই হ্যাচিং হ্যাপাতে রাখা হয়। বলছে হ্যাচিং হ্যাপা ইজ ইউজুয়ালি মেড আপ অফ 2 হ্যাপাস, 1 আউটার অ্যান্ড 1 ইনার। বলছে হ্যাচিং হ্যাপাটা দু ধরনের হ্যাপা দিয়ে তৈরি হয়ে থাকে, একটা বাইরের হ্যাপা থাকে আর একটা ভিতরের দিকে একটা হ্যাপা থাকে। বলছে দ্য আউটার হ্যাপা 2 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার ইজ মেড আপ অফ মার্কিন ক্লোথ। বলছে এই যে আউটার হ্যাপাটা এটা কিন্তু মার্কিন ক্লোথ দিয়ে তৈরি করা হয়। অ্যান্ড দ্য ইনার হ্যাপা 1.7 মিটার ইন্টু 0.75 মিটার ইন্টু 0.50 মিটার ইজ মেড আপ অফ নাইলন নেট। এবং ইনার যে হ্যাপাটা থাকে সেটা কিন্তু নাইলন নেট দিয়ে তৈরি করা হয়ে থাকে। তোমরা এখানে হ্যাচিং হ্যাপার ছবি দেখতে পাচ্ছ এবং আউটার হ্যাপার ছবিও দেখতে পাচ্ছ এবং ইনার হ্যাপার ছবিও দেখতে পাচ্ছ। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করতে ভুলো না। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্রিডিং। ব্রিডিংয়ে বলছে দ্য ইনজেক্টেড ফিমেল অ্যান্ড মেল ফিশেস আর পুট আইদার ইনসাইড ব্রিডিং অর সার্কুলার ট্যাঙ্কস অফ স্পনিং। বলছে যে ব্রিডিং হ্যাপা বা স্পনিংয়ের যে সার্কুলার ট্যাঙ্ক তার মধ্যে কিন্তু ইনজেক্টেড ফিমেল এবং মেল ফিশেসগুলোকে রাখা হয়। তারপরে বলছে আফটার অ্যাবাউট 5 to 6 আওয়ার্স, 5 থেকে 6 ঘন্টার পরে দ্য ফিশেসরা স্পন করতে শুরু করে। দ্য ফিমেল ফিশ রিলিজেস দ্য এগস। ফিমেল ফিশ কিন্তু এগ রিলিজ করে দেয়। অ্যান্ড দ্য মেল রিলিজ মিল্ট। এবং মেল রিলিজ করে দেয় মিল্ট বা যেটাকে আমরা স্পার্ম বলতে পারি। দাস দ্য এগস আর ফার্টিলাইজড ন্যাচারালি ইন ওয়াটার। তারপরে কী হয়, জলের মধ্যে একদম ন্যাচারালি ডিমগুলো কিন্তু ফার্টিলাইজড হয়ে যায়। নেক্সট পয়েন্ট বলছে দিস এগস আর নাও স্টার্ট সোয়েলিং আপ। তারপরে ডিমগুলো ফুলে যেতে শুরু করে। অ্যান্ড উইথিন 5 to 6 আওয়ার্স এবং 5 থেকে 6 ঘন্টার মধ্যে অ্যান্ড অ্যারাউন্ড 4 to 5 মিলিমিটার ইন ডায়ামিটার। তারা কিন্তু 5 থেকে 6 ঘন্টার মধ্যে 4 থেকে 5 মিলিমিটার ডায়ামিটারে হয়ে যায়। তারপরে বলছে নেক্সট পয়েন্ট দ্য ফার্টিলাইজড গুড এগস আর ট্রান্সপারেন্ট ওয়াইল দ্য ব্যাড আনফার্টিলাইজড ওয়ান্স হোয়াইটিশ অ্যান্ড অপাকিউ। বলছে যে ফার্টিলাইজড গুড এগগুলো থাকে তারা কিন্তু স্বচ্ছ হয়ে থাকে, ট্রান্সপারেন্ট হয়ে থাকে এবং যে বাজে আনফার্টিলাইজড ডিমগুলো রয়েছে তারা কিন্তু সাদা কালারের হয়ে যায় এবং অস্বচ্ছ হয়ে যায়। এভাবে কিন্তু গুড এগস এবং আনফার্টিলাইজড ব্যাড এগসের মধ্যে আমরা পৃথকীকরণ করতে পারবো। তোমরা এখানে ইনডিউসড ব্রিডিংয়ের ছবি দেখতে পাচ্ছ কার্পে। তোমরা এই ছবিটির একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলে আসবো হ্যাচিং অফ ফার্টিলাইজড এগস। ফার্টিলাইজড এগসের যে হ্যাচিং হয় সেই সম্পর্কে আমরা এবার জানবো। বলছে এ ফিউ স্যাম্পলস অফ ফুললি সোলেন এগস আর কালেক্টেড। বলছে ফুললি সোলেন এগসের কিছু স্যাম্পল কালেক্ট করা হয়ে থাকে টু কাউন্ট দ্য গুড অ্যান্ড ব্যাড এগস। গুড এবং ব্যাড এগসের যে রেশিও সেটা কাউন্ট করার জন্য কিন্তু এই স্যাম্পলটাকে কালেক্ট করা হয়। নেক্সট পয়েন্ট বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য পার্সেন্টেজ অফ গুড এগস ফর হ্যাচিং পারপাস। বলছে যে পার্সেন্টেজ অফ গুড এগসটা জানা কিন্তু খুব দরকার হ্যাচিং পারপাসের জন্য। নেক্সট পয়েন্ট বলছে ইফ পার্সেন্টেজ অফ গুড এগস ইজ 80 অর অ্যাবভ। যদি পার্সেন্টেজ অফ গুড এগসটা 80 বা তার বেশি হয়ে থাকে দেন অ্যাবাউট 1 lakh eggs ক্যান বি পুট ইনসাইড ওয়ান হ্যাচিং হ্যাপার। যদি এই গুড এগসের পার্সেন্টেজটা 80-র বেশি হয়ে থাকে তাহলে কিন্তু একটা হ্যাচিং হ্যাপার মধ্যে 1 লাখ মতন ডিম ছেড়ে দেওয়া হয়। তারপরে বলছে বাট ইফ দ্য পার্সেন্টেজ ইজ লোয়ার, কিন্তু যদি পার্সেন্টেজটা লোয়ার হয়ে থাকে দেন অনলি স্মলার নাম্বার অফ এগস শুড বি পুট ইনসাইড ইচ হ্যাপা ডিপেন্ডিং অন দ্য পার্সেন্টেজ অফ ফার্টিলাইজেশন। বলছে কীরকম রেটে পার্সেন্টেজে ফার্টিলাইজেশনটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে যদি এই পার্সেন্টেজটা কম হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা হ্যাপাতে কম সংখ্যক অল্প অল্প করে ডিম ছাড়া হয়। তারপরে বলছে দিস ইজ বিকজ ওয়েন ব্যাড এগস ডিসইন্টিগ্রেট। বলছে এটা করা হয় কারণ যখন বাজে ডিমগুলো নষ্ট হয়ে যাবে দ্য ওয়াটার বিকাম টক্সিক ফর দ্য গুড এগস। তখন কিন্তু জলটা টক্সিক হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে ভালো ডিমগুলোর জন্য। নেক্সট বলছে দ্য হ্যাচিং অফ এগস ইজ কমপ্লিট উইথিন 14 to 18 আওয়ার্স। 14 থেকে 18 ঘন্টার মধ্যেই কিন্তু হ্যাচিং কমপ্লিট হয়ে যাবে ডিমগুলোর। হোয়েন দ্য ওয়াটার টেম্পারেচার ইজ বিটুইন 27 ডিগ্রি টু 30 ডিগ্রি সেলসিয়াস। যখন ওয়াটারের টেম্পারেচারটা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে তখন কিন্তু এই ডিমগুলো হ্যাচিং হয়ে যায়।
অর্থাৎ এগ হ্যাচিং কমপ্লিট হয়ে যায়। তারপরে বলছে আফটার হ্যাচিং ইজ কমপ্লিট, যখন হ্যাচিংটা কমপ্লিট হয়ে যায় দ্য ইনার হ্যাপাস আর কেয়ারফুলি রিমুভ, তখন কিন্তু ইনার হ্যাপাটা খুব কেয়ারফুলি রিমুভ করা হয় উইথ ব্রোকেন এগ শেলস অ্যান্ড ব্যাড এগস। ওই ইনার হ্যাপের মধ্যে কিন্তু ব্রোকেন যে এগ শেল সেগুলো থাকে এবং যে ব্যাড এগস সেগুলো থাকে। তারপরে বলছে নেক্সট পয়েন্টে দ্য হ্যাচিং রিমেইন ইনসাইড দ্য আউটার হ্যাপা ফর 2 more days। বলছে এই যে হ্যাচিং যেটা হয়ে থাকলো সেই হ্যাচিংয়ের মাধ্যমে যে চারাপোনাগুলো নির্গত হলো সেগুলো কিন্তু আউটার হ্যাপাতে আরও 2 দিনের জন্য রেখে দেওয়া হয়। টিল দেয়ার মাউথ ইজ ফর্মড, যতক্ষণ না তাদের মাউথ ফর্মেশন তৈরি হচ্ছে অর্থাৎ মাউথ ফর্মেশন হচ্ছে ততক্ষণ অবধি। ওয়েন দিস আর কল্ড ডিমপোনা, তখন এদেরকে ডিমপোনা বলা হয়ে থাকে। অ্যান্ড আর রেডি ফর স্টকিং ইন প্রিপেয়ার্ড নার্সারি পন্ডস, এবং তখন কিন্তু সেই ডিমপোনাগুলো রেডি হয়ে যায় নার্সারি পন্ডে স্টকিংয়ের জন্য। এবার আমরা দেখব কালেকশন অ্যান্ড মেজারমেন্ট অফ স্পন। এই স্পনদের কালেকশন করা এবং তাদের মেজারমেন্ট করা। বলছে দ্য কালেকশন অফ স্পন ফ্রম হ্যাচারিজ ইজ ডান ভেরি কেয়ারফুলি। বলছে হ্যাচারিজ থেকে এই স্পনদের কালেকশনটা খুব কেয়ারফুলি করা হয়ে থাকে অ্যাজ দ্য হ্যাচিং আর ভেরি ডেলিকেট, কারণ সেই যে স্পনগুলো যে তাদের যে হ্যাচিং হয়েছে তারা সদ্য তাদের হ্যাচিং হয়েছে এই জন্য ওটা কিন্তু খুব ডেলিকেট হয়ে থাকে, এই জন্য খুব কেয়ারফুলি এই প্রসেসটা করা হয়ে থাকে। তারপরে বলছে দ্য ওয়াটার ইউজড ফর কালেকশন অফ স্পন শুড বি ফ্রেশ, ক্লিন, ফিল্টার্ড অ্যান্ড কুল। এবং যে ওয়াটারটা ইউজ করা হবে স্পনদের কালেকশনের জন্য সেই ওয়াটারটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে, ক্লিন হতে হবে, ফিল্টার্ড হতে হবে এবং কুল হতে হবে। নেক্সট পয়েন্ট বলছে স্পন ইজ মেজার্ড জেন্টলি উইথ পারফোরেটেড স্মল অ্যালুমিনিয়াম অর প্লাস্টিক কাপস অফ নোন ভলিউম। বলছে স্পনদেরকে কিন্তু মেজার করা হয়ে থাকবে এবং মেজার করা হবে কিভাবে, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক কাপসের মাধ্যমে, এবং তাদের ভলিউমটা অবশ্যই জানা থাকতে হবে। জেনারেলি দেয়ার আর 500 to 600 স্পন্স পার ml। বলছে জেনারেলি কিন্তু পার ml 500 থেকে 600টা স্পন থাকতে হবে। তারপরে বলছে স্টকিং অফ স্পন ইন প্রিপেয়ার্ড নার্সারিজ। প্রিপেয়ার্ড নার্সারিতে কী করে এই স্পনদের স্টকিং করা হবে সেটা এবার আমরা দেখে নেব। বলছে দ্য মেজার্ড স্পনস আর প্যাকড ইনসাইড প্লাস্টিক ব্যাগস। মেজারমেন্ট করার পরে স্পনগুলোকে প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখা হবে আন্ডার অক্সিজেন অর ট্রান্সপোর্টেড ইট ওপেন কন্টেইনার্স। বলছে সেখানে অবশ্যই অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে বা হচ্ছে ওপেন কন্টেনারে তাদেরকে ট্রান্সপোর্ট করতে হবে। ইন ক্লিন ওয়েল অক্সিজেনেটেড কুল ওয়াটার ফর স্টকিং ইন ওয়েল প্রিপেয়ার্ড নার্সারি পন্ডস। এবং তাদেরকে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড নার্সারি পন্ডসে স্টকিং করতে হবে যেখানে ওয়েল অক্সিজেনেটেড কন্ডিশন থাকবে, কুল ওয়াটার ফর স্টকিং থাকবে। তারপরে বলছে কেয়ার শুড বি টেকেন দ্যাট দ্য ডেলিকেট স্পন্স আর নট এক্সপোজড টু সাডেন চেঞ্জ ইন টেম্পারেচার। বলছে কেয়ার রাখতে হবে কারণ হঠাৎ করে ডেলিকেট স্পনগুলোকে সাডেন চেঞ্জে যেহেতু করা হচ্ছে, তাদের জায়গা যেহেতু পরিবর্তন করে দেওয়া হচ্ছে, সেখানকার টেম্পারেচার পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কারণে স্পনগুলোকে খুব কেয়ারে রাখতে হবে। সো আমাদের এই ভিডিওটি কমপ্লিট হয়ে গেল, এই কোশ্চেনটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি ভিডিওটি ভালোভাবেই বুঝতে পেরেছো। ভিডিওগুলি তোমরা বারবার দেখতে থাকবে যাতে করে তোমাদের মধ্যে এই ভিডিওগুলি একদম ক্লিয়ার হয়ে যায়, কোনো রকম যাতে ভুল কোনো কনসেপশন তৈরি না হয়, তার জন্য তোমরা বারবার ভিডিওগুলি দেখতে থাকবে এবং এই ভিডিওগুলি তোমাদের আশা করি অনেক উপকারে আসবে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করতে ভুলো না এবং ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।